সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসখণ্ড উদ্ধার, এমপি আনারের বলে ধারণা। পুলিশের চরমপন্থী নেতা সাইফুল মেম্বার গ্রেফতার। 87 উপজেলায় ভোট আজ পাঠানো হয়েছে সরঞ্জাম। স্থগিত 22 উপজেলার বিষয়ে সিদ্ধান্ত পরে জানালো নির্বাচন কমিশন। সাভারের বিতর্কিত উপজেলা চেয়ারম্যান রাজীবের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক, তদন্তে কমিটি, তথ্য পেতে বিভিন্ন দপ্তরে চিঠি। সাবেক আইজিপি বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক, 6 জুন তলব। অপরাধী যেই হোক তদন্তে বাধা নেই জানালেন কাদের। এবং উপকূল জুড়ে কেবল ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন, খোলা আকাশের নিচে লাখ লাখ মানুষ, দুর্গতদের সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রী। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছে আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় 4 কেজি ওজনের মানুষের দেহাংশের মাংস উদ্ধার করা হয়েছে, যা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উন্মোচনে ঢাকা মহানগর গোয়েন্দা দলের কলকাতা যাওয়ার তৃতীয় দিনে জট খুলতে শুরু করেছে। নিউটাউন থানার সঞ্জীবা আবাসনের BU 56 ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো প্রায় 4 কেজি ওজনের দেহাংশের মাংস। পশ্চিমবঙ্গের CID পুলিশ এটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী এবং আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, মাংসগুলি রাখা হয়েছে একটি কাচের জারে নুন মিশ্রিত পানিতে। মাংসের পিসগুলো অনেকটা পাকোড়ার পিসের মতো। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে, মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে, ফ্ল্যাশ করে মানে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। পিস ছিল যেরকম কিমা করে, মানে এরকম ছোট ছোট পিস আছে, মানে আপনার পকোড়া পিস। তবে এটি সংসদ সদস্য আনারের কিনা তা জানতে মাংসের অংশটিকে পাঠানো হয়েছে ফরেনসিক বিভাগে। এর আগে মঙ্গলবার ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, দ্রুতই সব রহস্যের সমাধান হবে। আমরা দেখেছি যে CID অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে। আমরাও তাদেরকে কিছু কিছু রিকোয়েস্ট করেছি। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি না। তবে এর অর্থ এই কথাটা, এটার অর্থ এই নয় আরও তো অনেক দিন চলবে তদন্ত চলবে। আমাদের এই পুলিশ মানে কলকাতার CID তারা তো কাজ করছে। আর ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনারের নির্বাচনী আসন ঝিনাইদহ 4 শূন্য ঘোষণার বিষয়ে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবেন স্পিকার। এটা স্পিকার জানেন, এটা সিদ্ধান্ত তিনিই দিবেন। এখানে কনস্টিটিউশন অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনার হত্যা মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত 9:30টার দিকে যশোর শহরের চাচড়া বাবলাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোরের অভয়নগর ও মনিরামপুরের একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। ডিবির উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবলাতলার মৎস্য খামার এলাকায় তল্লাশি চালিয়ে সাইফুল মেম্বারকে গান পাউডার সহ আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেখানে ভারতীয় সিম কার্ড ব্যবহারের প্রমাণ মিলেছে। রাত পোহালেই শুরু হবে তৃতীয় ধাপের 87টি উপজেলার নির্বাচনের ভোটগ্রহণ। সকাল 8টা থেকে ভোটগ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সোমবার ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 22টি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব উপজেলায় নির্বাচনের তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন প্রিসাইডিং কর্মকর্তারা।
সকালে রংপুরের 2টি উপজেলায় ভোট কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানান নির্বাচন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে ফেলেছি এবং কেন্দ্রে কেন্দ্রে মালামাল বন্টন হয়ে গেছে। দুপুর থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়া, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কেন্দ্রে কেন্দ্রে পুলিশি নিরাপত্তায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বগুড়া সদরের 146টি কেন্দ্র সহ 332টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনকে সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। বগুড়া সদর উপজেলার নির্বাচনের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি এখনো পর্যন্ত ভালো রয়েছে এবং আমরা 4 প্লাটুন বিজিবি পেয়েছি। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী মালামাল। সে সাথে মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলার 176টি ভোট কেন্দ্রে ইভিএম সহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া কুমিল্লা, শরীয়তপুর, ফেনী, রাঙ্গামাটি সহ অন্যান্য উপজেলায় ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। তৃতীয় ধাপে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় হবে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ভোটের সামগ্রী। ভোট সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি আলমগীর। আমরা কোনো ধাপে আশা করি না যে কোনো সংশোধন হবে, কারণ আমরা সবসময় চাই যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থানে আছে, নির্বাচনের যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা কঠোর অবস্থান আছে, কমিশন কঠোর অবস্থান আছে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19 উপজেলার ভোট কবে হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান নির্বাচন কমিশনার। এগুলো বন্ধ আছে, এগুলোর ডেট কবে হয় এখনো আমরা আলোচনা করে ঠিক করিনি, কারণ এটা ডিপেন্ড করবে আবহাওয়া কেমন থাকে, স্থানীয় ভাবে কবে করা যায় সেই স্থানীয় প্রশাসনের একটা প্রস্তুতির ব্যাপার আছে। 3 নম্বর সামনে ঈদ আছে, কোরবানি ঈদ, এই সমস্ত বিষয় বিবেচনা করে এবং যেহেতু আমাদের চতুর্থ ধাপে আরেকটা নির্বাচন আছে, তো চতুর্থ ধাপ যেহেতু 5 তারিখে নির্বাচন, এরপরেই বোঝা যাবে আসলে কবে করা যাবে। তৃতীয় ধাপের এই নির্বাচনে কোথাও ব্যালট আবার কোথাও ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারের বিতর্কিত ও সমালোচিত উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিপুল অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ব্যাংক, রাজউক, সাব রেজিস্ট্রি অফিস, সিটি কর্পোরেশন ও বিআরটিএ সহ সরকারি বিভিন্ন দফতরে তথ্য চেয়ে চিঠি দিয়েছে তারা। একই সাথে তার স্ত্রীর সম্পদেরও তথ্য চাওয়া হয়েছে। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় মাজহারুল ইসলামের রিপোর্ট। রাজধানীর অদূরে সাভারের উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয় ছাত্রনেতা থেকে রাজনীতির ছত্রছায়ায় অর্জিত সম্পত্তির মধ্যে রয়েছে রাজমহল, রাজপ্যালেস, অর্ধশতাধিক বাড়ি, ফ্ল্যাট, 100 একরের বেশি সম্পত্তি। দাপট আর ত্রাসে সাভারের অঘোষিত সম্রাট এ রাজীব। সম্প্রতি এ উপজেলা চেয়ারম্যানের অবৈধ সম্পত্তি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে দেশ টেলিভিশন। অবশেষে রাজীবের এসব অবৈধ সম্পদের অনুসন্ধানে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজীবের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে 62টি তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তারা। রাজুকের আওতাধীন এলাকায় রাজীব ও তার স্ত্রীর নামে কোনো ফ্ল্যাট ও প্লট আছে কিনা তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজুককে। একই সাথে রাজধানীর আশেপাশের এলাকায় তার কোনো জমি আছে কিনা এবং তার কত সংখ্যক গাড়ি আছে সেগুলো জানতেও চিঠি দেওয়া হয়েছে সাব রেজিস্ট্রি অফিস এবং বিআরটিএ কার্যালয়ে। জনপ্রতিনিধিদের এমন অবৈধ সম্পত্তি অর্জনে হতাশা ব্যক্ত করে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, দুর্নীতিবাদ জনপ্রতিনিধিরা সমাজের বিস্ফোরক। জনপ্রতিনিধিত্বের অবস্থান এবং তার মাধ্যমে ঊর্ধ্বতন পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির সাথে যোগ সাজসের মাধ্যমে বা তার সহায়তায়, পৃষ্ঠপোষকতায় যদি অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করা হয়ে থাকে তাকে বিচারে আনতে হবে, সেটা যেই হোক না কেন। রাজীব বেনামে যে সম্পদ গড়েছেন তাতে অন্য কারো সংশ্লিষ্টতা থাকলে তদন্তে তাদের নামও উঠে আসবে বলে জানিয়েছেন দুদক। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদেরও তলব করা হয়েছে। আগামী 6 জুন বেনজির আহমেদকে এবং 9 জুন তার স্ত্রীর সন্তানদের হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। এর আগে দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপির স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। জুবাইর রাজিন জানাচ্ছেন বিস্তারিত।
সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ মিলেছে। 5 প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। গেল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন। এসব সম্পত্তি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন তিনি। এ অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সব সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধির আলোকে সাবেক এ আইজিপির সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। এবার সাবেক এই আইজিপিকে তলব করল দুর্নীতি দমন কমিশন। আগামী 6 জুন বেনজির আহমেদকে তলব করেছে দুর্নীতি বিরোধী এ সংস্থা। একই সাথে 9 জুন তলব করা হয়েছে বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানদের। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। বেনজির কিংবা আজিজ কাউকে নিয়ে সরকার অস্বস্তিতে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি জানান, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আগামী বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফজলা আদিত্যের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এই সময় উঠে আসে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ প্রসঙ্গ। ওবায়দুল কাদের জানান, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স শেখ হাসিনা সরকারের। তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই তিনি যেই হন। এ সময় ওবায়দুল কাদের জানান, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষদের দেখতে বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী। এই সফরে আরো কয়েকটি জেলায় যাবার কথা রয়েছে সরকার প্রধানের। যেসব উপজেলা খুবই ক্ষতিগ্রস্ত, সম্ভাবনা আছে প্রথম পটুয়াখালী। প্রথম দিন হয়েছে ক্লাইমেট চেঞ্জের কারণে এখন জলোচ্ছ্বাসের মাত্রাও বাড়ছে, ঝড়ের গতিও বাড়ছে, প্রচন্ডতাও বাড়ছে। এই কথা সত্য। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষকে বোকা বানিয়ে আবারও এক ব্যক্তির শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ক্ষমতাসীনরা। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্যই লুটপাট করা। সাইফুর রিপনের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। বিএনপিকে ঠেকানোর বিনিময়ে প্রশাসনকে চুরির অনুমোদন দিয়েছে সরকার। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ মুক্তিযুদ্ধে আমাদেরকে ওই রকম সহায়তাটা করেছিল। মুক্তিযোদ্ধারা যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন তারা একটা যুদ্ধের ঘোষণা দিয়ে ৩রা ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে সেই ফলের উপরে টোকা দেওয়ার কাজটি করেছিলেন, যে কারণে ফলটি একটু দ্রুত পড়েছে, না হলে হয়তো আরো 3 মাস পরে পড়তো বা একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা একটা অর্জন করতাম। তো সেইটার জন্য চিরজীবন তাদের কাছে অবনত মস্তকে থাকতে হবে, এইটা জিয়াউর রহমান সাহেব মনে করেন নাই। যে প্রশাসনকে সে ফ্রিডম দিছে, তোমরা যা ইচ্ছা করো, চুরি করো, বাটপাড়ি করো, যা করো, খালি বিএনপিতে থাকাও। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই এই দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই লুটপাট হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই মানুষ আতঙ্কিত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্নীতিতে নিমজ্জিত বর্তমান সরকারের লোকেরা। দাবি করেন, ক্ষমতাসীনদের পচনের প্রতিফলন দেখা যাচ্ছে সব ক্ষেত্রে। ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা এমন একটা অবস্থায় চলে গেছে যে কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো।
চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। বিএনপি মহাসচিব বলেন, অন্য কিছু নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি, আর সেজন্য আন্দোলন অব্যাহত থাকবে। মানুষ এত বোকা না, মানুষ সব বোঝে, জানে। আপনার আবার ওই একই পদ্ধতিতে একই উপায়ে একটা দলীয় শাসন, একটা ব্যক্তির শাসন চাপিয়ে দিচ্ছেন, সমস্ত নির্মমতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে, নির্যাতন করে, গুম করে দিয়ে। এটা মানুষ খুব ভালো করে বোঝে। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে, সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্যালেস্টাইনের নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানান মির্জা ফখরুল। শোক জানাতে চাই, তীব্র নিন্দা জানাতে চাই গাজা ও রাফাতে যে নারকীয় গণহত্যা চলছে তার বিরুদ্ধে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ রাতে আরো থাকছে। মৌসুমের আগে নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু পরিস্থিতি, উচ্চ ঝুঁকিতে ঢাকার 2 সিটির 18টি ওয়ার্ড, জলাবদ্ধতা নিয়ে বাড়তি উদ্বেগ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূল জুড়ে কেবল ক্ষতচিহ্ন, উপড়ে পড়েছে গাছপালা, নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। উপকূলের বেশিরভাগ এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ, ক্ষতিগ্রস্তদের প্রয়োজন জরুরি সহায়তা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের টানা 2 দিনের তাণ্ডবে ক্ষতচিহ্ন এখন স্পষ্ট। প্রাণহানি থেকে শুরু করে ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা ও বৈদ্যুতিক ব্যবস্থার ব্যাপক ক্ষতি সাধন করেছে এটি। বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি, বিচ্ছিন্ন হয়েছে লাখো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ। গাছ ভেঙে পড়ে অনেক জায়গায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। জোয়ারের পানিতে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। আগাম প্রস্তুতির কারণে প্রাণহানি না হলেও জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদি পশু, মাছের ঘের ও ফসলি ক্ষেত। বাড়িঘর ও জনপদ ভাসছে নোনা পানিতে। টানা 2 দিনের তাণ্ডবে ক্ষতবিক্ষত ভোলার বিস্তীর্ণ উপকূল। অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে, কেউ বা ভাঙা ঘরে কষ্টে দিন কাটাচ্ছেন। আমার ঘরের টিন সব পুরো নিয়ে গেছে, এখন আমি আমার ছেলের সন্তান নিয়ে খুব কষ্টে আছি। ঘরে থাকতে অনেক কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সাইকেল সেন্টারে ছিলাম, খাওয়া দাওয়া করতে পারিনি। ভোলায় ঝড়ে 2000-এর বেশি ঘর সম্পূর্ণভাবে ও 5000-এর বেশি ঘর আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে 17,000 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আশা করছি যে মন্ত্রণালয়ের এই সহযোগিতা আমাদের ভোলা জেলার অনুকূলে আসবে এবং মানুষদেরকে এই ঘূর্ণিঝড়ের যে ক্ষতিকর বিষয় সেটি থেকে তাদেরকে পুনর্গঠিত করার সুযোগ সৃষ্টি হবে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে একেবারে বিধ্বস্ত হয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালী। জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে পড়েছে সমুদ্র ঘেঁষা আরেক জেলা বাগেরহাটের সড়ক যোগাযোগ, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার রাতে রিমেলের আঘাতে গাছ চাপায় এক বৃদ্ধ দম্পতির প্রাণ গেছে। একই এলাকায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। আপাতত বড় সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা করা সম্ভব হয়েছে। আমাদের ইলেকট্রিক তারের উপর গাছ ভেঙে পড়ায় আমাদের বিদ্যুৎ সংযোগে আরো সময় লাগবে। ঘূর্ণিঝড় রিমাল প্রথম আঘাত হানে সুন্দরবন কোলঘেঁষা জেলা সাতক্ষীরায়। বাঁধ ভেঙে ভেসে গেছে ঘেরের মাছ, ভেঙে পড়েছে কাঁচা বাড়ি ঘর ও গাছপালা। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। এদিকে নরসিংদীর ছগরিয়াপাড়ায় ঝড়ের তোড়ে ইটের স্ট্যাক ধসে পড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির। সেই সঙ্গে টানা ঝড় বৃষ্টিতে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঘরবাড়ি, গাছপালা উপড়ে পড়া সহ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। খাগড়াছড়ির আলুটিলায় সোমবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতে সড়কে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়লে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া জেলা সদরসহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি নদী ও মাইনি নদীতে বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে বান্দরবানে ভারী বৃষ্টিপাতে রুমা থানচি সড়কের 5 কিলোমিটার এলাকায় বেইলি ব্রিজ ধসে জেলা শহরের সাথে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। একই সাথে সোমবার দুপুর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলা সদর থানচি, রুমা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ষার আগে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে নির্দেশ দিয়েছেন তিনি। সরকার প্রধান আরও বলেছেন, ঋণ নিয়ে রোহিঙ্গাদের জন্য ব্যয় করবে না সরকার। জান্নাতুল মোহনার রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালে বিধ্বস্ত উপকূল, মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন লাখ লাখ মানুষ। ক্ষতি হয়েছে উপকূল এলাকার বেড়িবাঁধের, এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন কোটি কোটি মানুষ। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় উঠে আসে রিমাল। সভার চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন সরকারি কর্মকর্তাদের। পাশাপাশি যেসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত সংস্কারেরও নির্দেশ দেন। সভা শেষে সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। প্রধানমন্ত্রী পানির জন্য বলেন, পানির ব্যবস্থা করতে, যাতে পীড়া না দেখা দেয়, এটা হলো বড় প্রয়োজনীয়তা। আর একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে, নদীর পাড়ে যে বাঁধ আছে, অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে। তিনি আদেশ দেন যে দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরও খুব কষ্ট বাড়বে মানুষের। বিশ্বব্যাংকের ঋণের উপর ভর করে রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের ক্ষয়ক্ষতি ও উন্নয়নের জন্য গুচ্ছ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। তবে সরকার প্রধানের নির্দেশনা, ঋণের অর্থ ব্যয় করা হবে না রোহিঙ্গাদের জন্য। আমরা কোনো ঋণ নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কোনো ঋণের টাকা নিয়ে আমরা রোহিঙ্গাদের মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের আমরা কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কারণ এই ঋণের দায় আমাদেরকে শোধ করতে হবে। সুতরাং ওদের অন্য দেশের নাগরিকদের জন্য যদি দিতে হয়, যদি করতে হয়, সেটা ওয়ার্ল্ড ব্যাংক তাদের ফান্ডিং মেকানিজম চেঞ্জ করতে হবে, এবং সেই কারণেই তারা ফান্ডিং মেকানিজম চেঞ্জ করেছে এবং সেটা তারা অনুদান হিসেবে আসছে। আর ঋণ যেটা আমাদের সাথে দিয়েছে সেটাও খুবই নন কনসেশনাল লোন এবং সেটার ইন্টারেস্ট রেট খুব কম। একনেকে 14,337 কোটি 38 লাখ টাকা ব্যয়ে রোহিঙ্গা উন্নয়ন সহ 11 প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে 6,541 কোটি 52 লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে 7,879 কোটি 15 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে 83 কোটি 29 লাখ টাকা ব্যয় করা হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা শতভাগ নিষ্কাশন সম্ভব হয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, খালের পাড়ে ক্যামেরা বসানো হবে যাতে কেউ বর্জ্য না ফেলতে পারে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে টেকসই নগর সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মেয়র জানান, কেউ খালে ময়লা ফেললে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। আর ডেঙ্গু প্রতিরোধে নতুন বিটিআই আনা হচ্ছে, আর এসব প্রয়োগের জন্য আনা হচ্ছে 7টি আধুনিক টারবাইন, যার ফলে একাধিক বেশি জায়গায় মশার ওষুধ ছিটানো যাবে। এই ক্লাইমেট পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু প্রায় মেইন রোডের কথাই আমি যদি আড়ংয়ের সামনে কোনো পানি জমা নেই। আমাদের যে সবচেয়ে যে চ্যালেঞ্জ যেটা ছিল আমাদের শেওড়া পাড়াতে, এখানে পানি জমছে, কিন্তু ওখানে আমাদের কুইক রেসপন্স টিম কিন্তু কাজ করছে, কারণ আমরা জানি কোন কোন জায়গাগুলোতে হটস্পট, এগুলোতে আমাদের কাজগুলো করে কিন্তু পানিগুলোকে নামায় দিয়েছে। তার মানে যে এখানে আগে যেখানে একদিন 2 দিন না 7 দিন পর্যন্ত পানি জমে থাকতো, বিশেষ করে ঢাকার যে মেন রোড যেগুলো আছে এগুলোতে কিন্তু কোনো পানি জমা নেই। আমি এখান থেকে বলতে পারি এটি শতভাগ পানি নিষ্কাশন হয়েছে ঢাকার মেন রোডগুলোর থেকে, এটা আমি আপনাকে বলতে পারি। মৌসুম শুরুর আগেই নিয়ন্ত্রণের বাইরে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরে বর্ষা পূর্ববর্তী জরিপে প্রায় 17 এলাকায় এডিস মশার লার্ভা মিলেছে। তবে উচ্চ ঝুঁকিতে ঢাকার 2 সিটির 18টি ওয়ার্ড। অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের আশার বাণী, প্রস্তুত আছে স্বাস্থ্য বিভাগ। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকার 2 সিটি কর্পোরেশনের বর্ষাপূর্ব ডেঙ্গু লার্ভার জরিপে 18টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
উত্তর সিটি কর্পোরেশনের 8টি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টি ওয়ার্ডে সর্বোচ্চ 73% লার্ভা পায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সংখ্যা 20% বেশি হলে সেসব এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। জরিপে বহুতল ভবনে 42%, নির্মাণাধীন ও স্বতন্ত্র বাড়িতে 21%, সেমি পাকা বা বস্তি এলাকায় 12% বাড়িতে এডিস মশার লার্ভা বা পিউপা পাওয়া যায়। যে এলাকাগুলোতে পানি সংকট থাকবে ওই এলাকায় লোকে পানির কল ছেড়ে বালতিতে পানি ভরে রেখে দেওয়া, এটা তাদের অভ্যাস থাকবে। কেন তার পানি সংকট হচ্ছে সে এটা করবে। যে আপনারা এটা দেখছেন আমরা যাদেরকে সন্দেহ করি বেশি বস্তিতে হয়নি, কিন্তু এটা বরং ফ্ল্যাট বাড়িতেই হয়েছে। জরিপ অনুযায়ী মৌসুমের আগে সর্বোচ্চ পরিমাণ লার্ভা মিলেছে। এতে এবার ডেঙ্গুর প্রকোপ যে কোনো বছরের চেয়ে বেশি হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তবে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি আছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গাইনির পেশেন্ট যদি ডেঙ্গিতে আক্রান্ত হয় তাহলে কম্বাইন্ড হয়তো দেখা গেল বাচ্চার জন্য পেডিয়াট্রিক্স লাগছে, আবার মেডিসিনের সাপোর্ট লাগছে, বা নেফ্রোলজির সাপোর্ট লাগছে। তো এই কম্বিনেশনটা কিন্তু এবার আমরা বলতে গেলে এবার নতুনভাবে আমরা চিন্তা করেছি গত বছরের অভিজ্ঞতা দিয়ে। আমরা এনশিওর করেছি যে সাফিসিয়েন্ট স্যালাইন তারা প্রস্তুত রাখবেন এবং ইডিসিএল এর সঙ্গে মিটিং হয়েছে যাতে আমাদের লোকাল হসপিটাল ইডিসিএল এর বাইরেও স্যালাইন কিনতে পারে সেই ছাড়পত্র দেওয়া হয়েছে। চলতি বছর এ পর্যন্ত 33 জনের মৃত্যু হয়েছে। তবে দেরিতে ডেঙ্গু শনাক্ত ও হাসপাতালে দেরিতে আসায় মৃত্যু বেশি হচ্ছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। বারবার আমরা সবসময় বলছি এবারে কিন্তু ডেঙ্গু একটু ভয়াবহ হতে পারে, কারণ গতবার অনেক 3 লক্ষ কত 21,000 কত আক্রান্ত হয়ে গেছে। এই লোকগুলো যদি আবার আক্রান্ত হয় মশার দ্বারা তাহলে তো তার ঝুঁকি কিন্তু অবশ্যই বাড়বে। ওয়ার্নিং সাইন আসছে, তারা যদি সময়মতো না আসে এক একটা সময়ে একটা যখন আবার পার হবে তখন রোগীগুলো কিন্তু অর্গান ড্যামেজ হয়ে যাবে। গেল কয়েক বছরে শুধু হাসপাতালে ভর্তি রোগীর তথ্য প্রকাশ করত স্বাস্থ্য অধিদপ্তর। তবে এবার সরকারি বেসরকারি সব ল্যাব থেকে ডেঙ্গু শনাক্তের তথ্য সংগ্রহ করবে তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক সংবাদ রাতে আরো থাকছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের থামেন ইসরায়েলি বর্বরতা। গাজায় 24 ঘন্টায় নিহত 68। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আগামী 2রা জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন রেলমন্ত্রী মোহাম্মদ জিলুল হাকিম। এ সময় তিনি বলেন, এবারও 100% টিকিট বিক্রি হবে অনলাইনে। ইফতেখার রেজা রিপোর্ট। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণে বিকল্প নেই ট্রেনের। এজন্য ঈদ যাত্রায় ট্রেন টিকিট পেতে যাত্রীরা থাকেন অধীর আগ্রহে। আগামী 2 জুন থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে, আর ফিরতি টিকিট বিক্রি হবে 10 জুন থেকে। ঈদের অগ্রিম টিকিট 10 দিন আগে থেকেই কেনা যাবে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট সকাল 8টা থেকে ইস্যু করা হবে, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর 2টা থেকে। মঙ্গলবার দুপুরে রেল ভবনের সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই 5 দিন আমরা অগ্রিম যাত্রার টিকিট বিক্রি করব, যারা 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত যাত্রা করবে। 17 তারিখে আমরা ঈদ ধরে নিয়েছি, যদি 17 তারিখে পর্যন্ত 18 তারিখে হয় তাহলে 17, 18 এই 2 দিন বা 3 দিনের টিকিটটা আমরা সিদ্ধান্তে কবে ঈদ হবে সিদ্ধান্ত পাওয়া মাত্রই আমরা টিকিটগুলো বিক্রয় করব। ট্রেনের সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী কিনতে পারবেন 4টি টিকিট। রেলমন্ত্রী কালোবাজারিদের কাছে থেকে টিকিট না কেনার অনুরোধও জানান। একটা অনুরোধ আপনাদের কাছে, যে আপনারা জনগণকে এই বার্তাটা দেবেন যে টিকিট কালোবাজারিদের কাছ থেকে যেন টিকিট না কেনে। অনলাইন আছে, আমরা স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করব। এবং একটা জিনিস, গতবারে আমাদের যতটুকু বদনাম হয়েছে সেটা হলো প্রাইভেট ট্রেনগুলো টিকিট তারা শেষ ডেস্টিনেশন পর্যন্ত এটা টিকিট নিতে বাধ্য করছে পাবলিকের কাছে। এইগুলো এবার আমরা বন্ধ করে দেব। অনলাইন টিকিট বিক্রি প্রতিষ্ঠান সহজ.কমের বিরুদ্ধে অভিযোগ এবং সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশগুলো ঈদ যাত্রার পর পর্যালোচনা করে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। সহজ.কমকে আমরা আগেই সতর্ক করছি, তারপরেও তারা যে শর্তে তাদেরকে আমাদের টিকিট বিক্রির ব্যবস্থার সাথে সংযুক্ত করা হয়েছিল, সেগুলো আমাদের সংসদীয় কমিটি সুপারিশ করছে। আমরা সে ব্যাপারে এইবারকার ঈদ যাত্রাটা হওয়ার পরে আমরা আলোচনা করে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। ঈদ যাত্রায় যাত্রীদের ছাদে ভ্রমণ না করারও অনুরোধ জানান রেলমন্ত্রী। ছাদে
মানুষ যায়, এটা তো খুব রিস্কি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। প্রশ্ন ফাঁসের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 50,000 সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আদেশে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা সহ নিয়োগের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করা হয়। সেই সঙ্গে পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করে 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। প্রশ্ন ফাঁসের বিষয়ে বিবাদীর নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নতুন করে পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এটা তো একটা দুর্নীতি, দিবালোকের মতো পরিষ্কার। এইরকম ঘটনায় একটা তদন্ত কেউ করলো না। মহামান্য হাইকোর্টে আসছিলাম, এসে আমরা এই একটা ইনকোয়ারি চেয়েছি এবং এই যে ফ্রেশ একটা পরীক্ষা নেওয়ার জন্য বলছি এবং কেন না নেওয়াটা বা এই যে ফেয়ার একটা তাদের যে ফেয়ার একটা এক্সাম করতে না পারাটা কেন অবৈধ হবে না, আমরা রুল চেয়েছি। মাননীয় আদালত আমাদেরকে রুল দিয়েছেন, ভাইবা বসি যে ভাইবা পরীক্ষাটা স্টে করে দিয়েছেন 6 মাসের জন্য এবং একটা ইনকোয়ারি কমিটি করে 3 মাসের মধ্যে ইনকোয়ারি রিপোর্ট হাইকোর্ট বরাবরে জমা দিতে বলে। উপযুক্ত নগরায়নের পথে নানান চ্যালেঞ্জ আছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করছে সরকার। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত 8ম নগর সংলাপ 2024 শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী বলেন, 2025 সালে চলতি 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন সম্পন্ন হবে এবং 2026 সাল থেকে 9ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে, যার লক্ষ্য হবে এলডিসি পরবর্তী জাতীয় উন্নয়ন, বিশেষ করে নগরভিত্তিক উন্নয়নের জন্য একটি সময়োপযোগী পথনকশা এবং বিনিয়োগ কাঠামো দেওয়া। Successfully, we able to fulfill all the parameters and target and goal of the MDG because of the she was awarded by the UN. So this was the MDG. Now we are under the command of the SDG. We are also signatory of SDG, Sustainable Development Goal. We have our own, as I told, that 2041, our long-term perspective goal. We have another Delta plan. I think everybody is aware. All the plan we have taken in cognizance and started we are working accordingly. এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ইউরোপের স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। আইরিশ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেছেন, এই স্বীকৃতি শান্তির শেষ প্রচেষ্টা বাঁচিয়ে রাখা। আর স্প্যানিশ প্রধানমন্ত্রী সানচেজ বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনকে স্বীকৃতির বিকল্প নেই। একের পর এক দেশের স্বীকৃতিতে একঘরে হয়ে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে গাজায় নতুন করে হামলায় প্রাণ গেছে অর্ধশত ফিলিস্তিনির। লুৎফর কবিরের রিপোর্ট। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে বন্ধের দাবিতে স্পেনের মাদ্রিদে একটি বিশ্ববিদ্যালয়ে এমন অবস্থান কিছু শিক্ষার্থীর। তাঁবু বসিয়ে বেশ কিছুদিন ধরে নানা কর্মসূচি চালাচ্ছেন তারা। এর মধ্যেই তাদের জন্য সুখবর নিয়ে এলেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন তিনি। এ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এই পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল। এটি স্পেনের একটি সাহসী পদক্ষেপ। যদিও আরও কঠিন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় তাও নিতে হবে। আমি মনে করি এর শুরুটার প্রয়োজন ছিল। অন্যান্য দেশগুলোকেও এমন উদ্যোগ নিতে হবে। এর আগে মঙ্গলবার সকালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা জানান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই। পশ্চিম তীর এবং গাজা উপত্যকার সঙ্গে করিডোরের মাধ্যমে পূর্ব জেরুজালেমকে সংযুক্ত করতে হবে। সেই সঙ্গে পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে হবে। পিএনএর বৈধ সরকারের অধীনে সরকার পরিচালিত হবে। স্পেনের সঙ্গে এক হয়েছে আয়ারল্যান্ড এবং নরওয়ে। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের সিদ্ধান্তের বিরোধিতা করে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
গেল 7 অক্টোবর গাজায় হামলা শুরুর পর কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধ বন্ধের জন্য ক্রমেই চাপে পড়ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাওয়া গেছে বোমা বিস্ফোরণের হুমকি। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দিল্লি থেকে বানারসিগামী একটি ফ্লাইট অবতরণের কিছু আগে ঘটে এমন ঘটনা। ফ্লাইটের বাথরুম থেকে 30 মিনিটে বোমা বিস্ফোরণ লেখা একটি টিস্যু পেপার পাওয়া যায় বলে জানায় কর্তৃপক্ষ। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে থাকা যাত্রীদের মধ্যে। শুরু হয় তল্লাশি অভিযান। জরুরি স্লাইডের সাহায্যে নামিয়ে আনা হয় সব যাত্রীদের। যদিও তল্লাশিতে কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ, তবে অব্যাহত রয়েছে তদন্ত। এবার খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ রাত 9:30টায় বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামও ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল থেকে ডালাস ও গ্র্যান্ড প্রেরি এলাকায় বৃষ্টির কারণে বন্যা সতর্কতা চলছে। মাঠে সাময়িকভাবে বসানো জয়েন্ট স্ক্রিন, গ্রাফিক্স সরঞ্জাম সহ মাঠের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য আসন্ন ম্যাচ বাতিল করা হয়েছে বলে বিবৃতির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 1 জুন ভারতের বিপক্ষে বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ম্যাচটি হবে নাসাউ কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দর্শক, শেষ করব সংবাদটা। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংস খণ্ড উদ্ধার। এমপি আনারের বলে ধারণা পুলিশের। চরমপন্থী নেতা সাইফুল মেম্বার গ্রেফতার। 87 উপজেলায় ভোট আজ পাঠানো হয়েছে সরঞ্জাম। স্থগিত 22 উপজেলার বিষয়ে সিদ্ধান্ত পরে জানালো নির্বাচন কমিশন। সাভারের বিতর্কিত উপজেলা চেয়ারম্যান রাজীবের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। তদন্তে কমিটি। তথ্য পেতে বিভিন্ন দপ্তরে চিঠি। সাবেক আইজিবি বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। 6 জুন তলব। অপরাধী যেই হোক তদন্তে বাধা নেই জানালেন কাদের। এবং উপকূল জুড়ে কেবল ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন। খোলা আকাশের নিচে লাখ লাখ মানুষ। দুর্গতদের সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। রাত পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।